ফিরে এলাম বিরতির পরে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক দীপঙ্কর মল্লিক। তিনি একই সঙ্গে পেশা তার পড়াতে হয়, তারই সঙ্গে সঙ্গে তিনি গল্প, উপন্যাস, কবিতা সবকিছুই লিখে চলেছেন। দীপঙ্কর বাবু, কথা হচ্ছিল আপনার কবিতা নিয়ে, কথা হলো আপনার প্রবন্ধ নিয়ে, আপনার আগ্রহের বিষয়গুলি। তো আপনি গল্প উপন্যাসও লেখেন, মানে এইটা আমাদের কাছে আগ্রহের ব্যাপার বিশেষ করে। এবং বই, অনেকগুলি বই আপনার প্রকাশিত হয়েছে, বড় বড় পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। তারপর আপনি নিজে যার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, দিয়া পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, এটা খুব উল্লেখযোগ্য ঘটনা। তো আপনি গল্প উপন্যাস লেখেন কেন? কবিতা না হয় লেখেন, সেই ছোটবেলা থেকে তাড়না একটা আপনার উন্মাদনা আছে, কবিতার প্রতি ভালোবাসা, কিন্তু গল্প উপন্যাস তো অনেক স্কিম্যাটিক, ঠিকই, অনেক শ্রমসাধ্য। একদম। আসলে সময় আমাদেরকে এমনভাবে প্রভাবিত করে, কোনো সম্পর্ক আমাদের ভিতরকে এমনভাবে আমাদের চেতনাকে নিবদ্ধ করে, আমরা তার থেকে মুক্তি পাই না। দেখুন, আখ্যান বিষয়টা কবিতার থেকে এতটাই আলাদা। কবিতার সঙ্গে ভাবের সম্পর্ক চলে, আর আখ্যানের সঙ্গে নিরন্তর বাস্তবে ছেঁড়াছিড়ি নানা রকম যন্ত্রণা। না, সে ঠিক আছে, আপনি লেখেন কেন? ওই 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 যন্ত্রণার জায়গা থেকে আমি একটা উদাহরণ দিই। আপনি বাস্তবের কোনো যন্ত্রণা? একটা বলি, প্রেমে পড়েছিলেন, প্রেম ভেঙে গেছে? আপনাকে একটা উদাহরণ, মানে যন্ত্রণাটা ঠিক কি? আমি সেটাই আপনাকে বলবো। মানে আজকের দিনের ছেলে মেয়ের ভাষায় ব্রেকআপের একটা যন্ত্রণা না, সেই যন্ত্রণা আপনার যন্ত্রণাটা কি? সেটাই বলছি আপনাকে। আমি দক্ষিণ কলকাতার একটা কলেজে, নাম বলছি না, দক্ষিণ কলকাতার কলেজে মাস্টার ডিগ্রি একটা ক্লাস করছি। ক্লাস করতে করতে আমি ওদেরকে একটা বিষয় বোঝাতে বোঝাতে বলছিলাম যে দেখো, পরকীয়া প্রেম এর এমন একটা মাধুর্য আছে যে স্বকীয় প্রেম অনেক সময় পাশে আসে না। তখন একটি ছাত্র পিছন থেকে আমাকে সরাসরি হাত তুলে বলল, আপনার এই কথাকে আমি প্রটেস্ট করছি, আমি এটা মানি না। কিছুক্ষণ গোটা ক্লাসে একটি মেয়ে বলে আমি মানি না। আপনি বলছিলেন পরকীয়া প্রেমের মাধুর্যের কথা, অনেকটাই বেশি। তো ছাত্রীরা তো প্রেমে পড়ে আপনার, সেগুলো আপনি গ্রহণ করেন কি করে? সেগুলো আপনি গ্রহণ করেন না ঢাল দিয়ে ঠেকান? না, আসলে সম্পর্কটা তো হৃদিগত, সেই সম্পর্কটার বাঁধন থাকবে, তার একটা জায়গা থাকবে, তার একটা সীমানা থাকবে, সীমানার পাশে যাওয়া ঠিক নয়। তো ওই মেয়েটির সঙ্গে পরে কথা বলি যে তুমি ক্লাসে এই যে আমাকে বললে যে আমি বিশ্বাস করি না কেন, ও ও যে কথাগুলো বললো দেখলাম সেটা সত্যি তো একটা অসামান্য গল্প। ও আমাকে বলছে যে ও একটা প্রোগ্রাম ছেড়ে বিরাটি থেকে ও যাচ্ছে, এয়ারপোর্টের কাছে সেখানে প্রচন্ড বৃষ্টি, একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, ঝড়ে ছাতা উল্টে গেছে, ওর কি মনে হয়েছে আস্তে করে গাড়িটা হালকা করে ওর সামনে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বললে আপনি ভিজছেন কেন, কোথায় যাবেন? ভদ্রমহিলা বললেন আমি 8B বাস স্ট্যান্ডের কাছে যাব। বললেন আমার গাড়িতে উঠুন, আমি পৌঁছে দেবো। ভদ্রমহিলা বললেন ওমা সে কি, দেখো আমি মানে এতটা ভিজে গেছি, আমার গায়ে শাড়ি ভর্তি জলে। বলছে আপনি উঠুন, আমি বলছি তো উঠুন, আসুন। উনি বললেন আমি এসি বন্ধ করছি, আপনি শাড়ি থেকে জল ঠিকঠাক করে নিন। কিছুক্ষণ পরে লুকিং গ্লাস দিয়ে দেখছে, মনে হচ্ছে কোথাও যেন আমার সঙ্গে মিলে যাচ্ছে, আমি যেন মানে ওর মধ্যে কাউকে দেখছি। বললেন আপনি এত রাতে ফিরছেন কোথা থেকে? দেখুন গল্প কেমন করে তৈরি হয়। তখন উনি বললেন আসলে একটা বাচ্চাকে রাখি, 1 বছর হয়ে গেল, আজকে আমার লাস্ট দিন। ওর মা টাকা পয়সা মিটিয়ে দিয়ে আমাকে যখন ফিরিয়ে দিচ্ছে একটা কাপড় দিয়ে। আপনার ছাত্রীর গল্প, আপনার গল্প নিয়ে আমরা জানতে চাই। ওইটা গল্প তৈরি হচ্ছে, আপনি সেই গল্প লিখেছেন? আমি সেই গল্প নিচ্ছি, আমি এই গল্পটা তৈরি করছি, কেমন করে গল্প তৈরি হয়। হ্যাঁ ঠিক আছে, একটা গোটা গল্পের কথা আপনার মুখে শুনতে গেলে আমাদের 8 মিনিট কেটে যাবে, ফলে আর আপনি উপন্যাসের, আপনার লেখা উপন্যাসের কথায় আসি। উপন্যাসের সেই বিষয়টা বলে রাখি যে বেশ কিছুদিন আগে আমার মাসি খুব অসুস্থ হয়ে পড়ে, আমার নিজের মাসি। তখন সবে বিয়ে হয়েছে, আমরা অষ্টমঙ্গলায় গিয়েছি, মা বললেন এই অবস্থা, মাসি মারা যাচ্ছে। মাসিকে কোনো রকমে আমরা দেবীশ্বরী হসপিটালে নিয়ে আসি। আমার এক বন্ধু, তার নাম সঞ্জীব গর্গ। এটাও কিন্তু আমি আবার বলছি, উপন্যাস তৈরি হচ্ছে কিভাবে, আখ্যান তৈরি করছে। কিন্তু মুশকিল হচ্ছে আপনি এতক্ষণ ধরে তৈরি করবেন, আমাদের সময় কেটে যাবে। ছোট্ট করে বলুন, ছোট্ট করে বলুন। তো সেই সময় এক ডাক্তারবাবুর সঙ্গে পরিচয় হয়। সেই ডাক্তারবাবু দেখেন, দেখে বললেন যে না, পেশেন্ট অবস্থা খুব খারাপ। উনি একটা লম্বা বাজেট দেন, কিন্তু বললেন যে এই মুহূর্তে অপারেশন না করলে আমরা কিছু করতে পারবো না। কিন্তু সেই বিষয়টা নিয়ে যখন আমি লিখছি, তখন আমি তার আগেই বলি যে উনি অপারেশন করলেন, করার পরে সুস্থ হয়ে গেলেন। আমি যখন তাকে বললাম যে দেখুন একটা বিরাট অঙ্কের বাজেট, আমি কি করব, তখন উনি বললেন দেখুন একটা কাজ করুন, কত বিল হয়েছে? তখন 7 লাখের উপর বিল হয়। উনি বললেন যে এই টাকাটা
আপনি কিভাবে দেবেন? আমি বললাম যে আমি এইভাবে দিতে চাইছি, আমাদের একটা জমি আছে, বিক্রি করে দেবো। বলে করতে হবে না। দেখুন, মৃত্তিকা আমায় বলেছিল মানুষের জন্য কাজ করো। আমি বুঝতে পেরেছি এই অবস্থার মধ্যে আছেন, আমি দেখে নেব। একটা মানুষ মারা যাচ্ছে, ডাক্তারবাবু এরকম বললেন, এবং অদ্ভুত ব্যাপার, আমি যখন তাকে পরবর্তীকালে প্রশ্ন করেছিলাম একাধিকবার যে আপনি এই এইটা কাজটা কি কেন আপনার করলেন? কোনো উপন্যাসের এটা আমার বিষয়? উপন্যাসের বিষয়। কি উপন্যাসটার নাম সেই কি? উপন্যাসটির নাম হলো ফিরে এসো মৃত্তিকা। ছেপেছে কারা? ছেপেছে দিয়া এই পাবলিকেশন। মৃত্তিকাই আপনার উপন্যাসের নায়িকা? আমার নায়িকার নাম মৃত্তিকা। তার মানে আপনি আপনার যে জীবনের দেখা ঘটনা সেটাকেই উপন্যাসে একদম 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 ট্রান্সফার করে দেন সরাসরি। একদম। মানে এই অংশটা নিয়ে আর কবিতা হতো না। না, এই অংশটা দেখুন, গল্পের একটা আখ্যান দাঁড়িয়ে যাবে, বললেন তো বাস্তব সেটা আছে, ছোট। ছেঁড়াছেড়ি আছে, কিন্তু এরকম উপন্যাসটা কথা আছে। ক্যানভাসটা অনেক বড় জায়গা, অনেকটা বড় জায়গা। আর আমি একটা বিষয় আপনাকে বলি, আমার একটা ব্যক্তিগতভাবে একটা দর্শন থেকে। আচ্ছা, না আমরা একটুখানি আপনার এই উপন্যাসটাকে একটুখানি শুনি। যে উপন্যাসটার কথা আপনি বললেন তার থেকে একটু আচ্ছা, পড়ে শোনান। আমি আপনার রচনা শৈলীটা কেমন সেটা আমাদের আচ্ছা শ্রোতারা বুঝতে পারবেন। আচ্ছা এই উপন্যাসটার জায়গা হচ্ছে উত্তরবঙ্গ। হুম। দীর্ঘক্ষণ ধরে এই উপন্যাসের নায়িকা মৃত্তিকা সে প্রতীক্ষা করছে, হয়তো আজকে দিব্য মানে নায়ক ওই ডাক্তার ফিরে আসবেন তার কাছে। কিন্তু তার আগে কোনো কথাই হয়নি যে উনি ফিরতে পারেন, কিন্তু মন বলছে আজকে ফিরবে তার একটা অংশ। পরের দিন সকাল 8টা না বাজতেই মৃত্তিকার ডাক পড়ল, কলকাতা থেকে তোমার ফোন এসেছে, চলে এসো। মৃত্তিকা দৌড়ালো ফোনের কাছে, নিশ্চয়ই দিব্য তাকে খুঁজছে। হ্যালো, উচ্ছ্বাসের সঙ্গে বলল। দিব্য, দিব্য বলো, তুমি কেমন আছো? ভালো, নম্র স্বরে বলল। একটা কথা বলবো? হ্যাঁ বলো, নির্দ্বিধায় বলো। আমি তোমার কাছে আসবো। আসবে? তুমি সত্যিই আসবে? হ্যাঁ, আমি জানতাম তুমি আসবে। কি করে জানলে? আমি তো তোমাকে জানাইনি যে আমি যাচ্ছি। স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ। কি দেখলে? তুমি ভীষণ বৃষ্টিতে ভিজে যাচ্ছ, আমি শাড়ির আঁচলে তোমাকে বৃষ্টি থেকে বাঁচানোর চেষ্টা করছি। তখনই বুঝেছিলাম তুমি আসছো। বৃষ্টি হলে, আকাশের মন ভার হলে বুঝতে পারি তুমি আসবে, ঠিক আসবে, কত তাহলে বাহানা আপনি কি করবে। মৃত্তিকার সঙ্গে এই দিব্যের প্রেম দেখিয়েছেন? মৃত্তিকার সঙ্গে দিব্যের প্রেমটাকে এইভাবে না বলে, যে আমাদের ভিতরে তো অনেক ভালোবাসা থাকে, যে ভালোবাসাটা কখনো বাস্তবে আলো দেখে না, এমন যে সম্পর্কের জায়গা, সেই সম্পর্কটাকেই আমি দেখাতে চেয়েছিলাম। দিব্য ভালোবাসে মৃত্তিকাকে, কিন্তু সমস্যা হলো এই যে আমাদের সব ভালোবাসা শেষ পর্যন্ত কিন্তু ঘর বাঁধার জায়গায় পৌঁছায় না। বেশ, ঠিক এই জায়গাটা। সব ভালোবাসা ঘর বাঁধার জায়গায় পৌঁছয় না, কিন্তু সেগুলো উপন্যাসের বিষয় হয়ে ওঠে। আজকে আমাদের সঙ্গে কথা বলছেন অধ্যাপক দীপঙ্কর মল্লিক। কেউ যাবেন না, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে।